তো আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করলাম, ঠিক আছে? তো যে কথাটা আমি আবারও বললাম যে আপনাদের অবশ্যই উচিত আমাদের রেকর্ডেড ক্লাসগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। ক্লাসগুলো করার মাধ্যমে আপনি কিন্তু চাইলেই একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে না, আমি প্রতিষ্ঠান থেকে ক্লাস করে আসার পরে ক্লান্ত হয়ে যাচ্ছি, ক্লাস করতে ভালো লাগতেছে না, তারপরেও বলবো আপনি ক্লাসগুলো করবেন। ক্লাসগুলো করলে অন্ততপক্ষে আপনার বিষয়টা রিভিশন হবে, ঠিক আছে? আপনার ডায়মন্ডের যদি ক্লাসগুলো বেশি মনে হয়, আপনি পাস কোর্সের ভিডিও দেখেন। অলরাউন্ডার ক্লাসের সংখ্যা যদি বেশি মনে হয়, আপনি পাস কোর্সের ভিডিও দেখেন। অন্ততপক্ষে পড়েন, দেখবেন তাও একটা না একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি শেষ করে ফেলতেছেন। আর আপনি পড়তেছেনই না, আপনি পড়তেছেনই না, তাহলে তো আলটিমেটলি আপনি কিছুই হচ্ছে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ? আচ্ছা, তো আমরা গতদিন আংশিক ভগ্নাংশ অধ্যায় থেকে বেসিক কিছু বিষয় আলোচনা করছিলাম। আজকে আলোচনা হবে না এরকম না, তবে তুলনামূলক চেষ্টা করব যে এটা থেকে আমাদের সূচক যে ধারার অধ্যায়টা আছে ওই অধ্যায়টা একটু বেশি সময় দেওয়ার, হ্যাঁ? কারণ আমরা অলরেডি এর আগে এই অধ্যায়টা আলোচনা করে গিয়েছি, সো এই অধ্যায়ে খুব বেশি সময় দেওয়ার আমার মনে হয় না যে প্রয়োজন আছে। আপনারা আশা করি সবাই ভালো মতোই বুঝতে পারবেন, হ্যাঁ? আর এই অধ্যায়টা অনেক সহজ, তো সহজের জায়গা থেকেই চিন্তা করবেন সবাই, জটিলভাবে নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে প্রথম যে ম্যাথটা নিয়েছি এখানে একটু খেয়াল করেন। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি গতদিন একটা বিষয় আলোচনা করে গিয়েছি, সেটা হচ্ছে, একটু দেখেন, গতদিন কি আলোচনা করছি, যে যদি আমাদের এটা তো একটা ভগ্নাংশ, তাই না? এটা একটা কি ভগ্নাংশ। এটা যদি একটা ভগ্নাংশ হওয়া থাকে তাহলে আমরা কি দেখছিলাম, যে এখানে শর্টকাট একটু লিখে দিই তাহলেই হবে, যে লব যদি লবের যে এক্স এর ঘাত, হ্যাঁ, কি বলতেছে এখানে, এক্স এর ঘাত মানে এক্স এর পাওয়ারটা যদি লবে যেটা আছে, লবের যে এক্স এর ঘাতটা থাকবে, সেটা যদি আমার হরের থেকে বড় হয়, তাই না? কি বলছে, হরের থেকে বড় হয়, সেটাকে আমরা কি বলবো একটু বলেন তো সবাই, একটু বলি তো, যে লবে এক্স এর যে পাওয়ারটা সেটা যদি হরের থেকে বেশি হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা অপ্রকৃত বলবো, হ্যাঁ? সেটাকে বলবো কি আমরা, অপ্রকৃত। আচ্ছা, আর লবের পাওয়ারটাই যদি হরের থেকে ছোট হয় সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো হচ্ছে প্রকৃত। আর যদি লব এবং হর, কি লব এবং হর দুটাকে যদি দুটা যদি সমান হয় সেটাকে আমরা কি বলবো, পাওয়ারটা যদি দুটাতে সমান হয় সেক্ষেত্রে বলবো ওটাকে আমরা কি বলবো, অপ্রকৃত, হ্যাঁ? এই কনসেপ্টটা আশা করি সবারই জানা আছে। তো এরপর দেখেন, আমাদের কি আছে, এখানে একটা ম্যাথ দিয়েছি যে 5x মাইনাস 12 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, হ্যাঁ? এটাকে আমাদের কি করতে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো নিয়মটা কি, প্রথমে তো সলিউশন লিখতে তো হবে, তাই না? প্রথমে কি লিখতে হবে, সলিউশন লিখতে হবে। আচ্ছা, এরপর কি লিখছে দেখেন, এখানে বলছে কি 5x মাইনাস 12 ইকুয়াল ভাগ কত, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এগুলো আপনারা জানেন, হ্যাঁ? এই জন্য আমি এখানে খুব একটা বেশি সময় নিব না, কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু খুব একটা সময় নিব না। তো দেখেন, এখানে 5x, আচ্ছা এবার বলেন তো, এই ম্যাথটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, একটু সবাই বলি তো। আমি যে ম্যাথটা নিলাম এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, আগে সেটা শুনে নেই, তারপর আমরা ম্যাথ করি। একটু বলি তো, এটা প্রকৃত নাকি অপ্রকৃত? আচ্ছা, এটা তাহলে প্রকৃত কিভাবে বুঝলাম, আমরা দেখতেছি হরে, আমরা কি দেখলাম এখানে, হরে হরে এক্স এর ঘাতটা কত আছে, হরে এক্স এর ঘাত আছে গিয়ে 1 সর্বোচ্চ। আর সরি, লবে কি আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত কি আছে, 1। আর হরে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2। তাহলে আমি দেখতেছি কি, অবশ্যই 1 কি 2 থেকে ছোট, তাহলে অবশ্যই এটা কি প্রকৃত, হ্যাঁ? তো প্রকৃত যেগুলো হবে এই ম্যাথগুলো যেভাবে করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি, এরপর আমরা অপ্রকৃত তো আসবো, হ্যাঁ? আচ্ছা, তারপরে এখানে দেখেন কি লেখা আছে, এক্স স্কোয়ার, তাই না? এখানে কি আছে, এক্স স্কোয়ার
এটাকে আমরা মিডল টার্ম করি, এটা কিন্তু মোটামুটি সবারই জানার কথা, এজন্য এখানে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না। হ্যাঁ, যেখানে আমি মিডল টার্ম করলাম, হ্যাঁ মিডল টার্মটা এখানে করে নিলাম। তো মিডল টার্ম করার পরে এরপরে কাজটা কি হবে, এরপরে কাজটা হবে কি, যে আপনার 5x, মিডল টার্ম আমরা অনেক আলোচনা করছি কিভাবে করতে হয়, বিস্তারিত শেখানো আছে, এটা নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। এরপর কি এখানে x কমন নিতে হবে, এখানে তারপর x মাইনাস থ্রি, x মাইনাস থ্রি মাইনাস কত 2, আবার কত x মাইনাস থ্রি। হ্যাঁ, এগুলো আপনাদের সবারই জানা। আচ্ছা, 5x, আচ্ছা অবেদের চিহ্নটা আমি বলবো, ওটা আমরা আসবো, অবেদের চিহ্নটা আমরা আসবো, ভাগ কত, এখানে x মাইনাস থ্রি, এখানে কত x মাইনাস টু। হ্যাঁ, এখানে x মাইনাস টু। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা তো আমরা লিখলাম, এখানে আমরা প্রথমে ভাঙলাম, হ্যাঁ ভাঙার পর আমাদের কি আসলো, এইভাবে আমাদের নিয়ে আসলাম। তো আমরা এখান থেকে কি শিখলাম, যদি এরকম সরাসরি ভাঙা না থাকে, আমাদের যদি মিডল টার্ম আকারে মানে উৎপাদক বিশ্লেষণ করার প্রয়োজন হয়, অবশ্যই আমরা কি করবো, সেটাকে আমরা অবশ্যই মিডল টার্মে কনভার্ট করে নিব। হ্যাঁ, মিডল টার্ম করে আমরা এখান থেকে মানটা নিয়ে আসবো। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন, একটু সবাই বলি তো এই পর্যন্ত সবাই বুঝছে কিনা, এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? ওকে, এখন আমরা একটা বিষয় একটু আলোচনা করব, একটা হচ্ছে কি অভেদ, একটা হচ্ছে কি অভেদ, আর একটা হচ্ছে কি সমীকরণ। হ্যাঁ, সমীকরণ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, অভেদের চিহ্নটা আপনাদের বই দেখবেন যে তিনটা এরকম দাগ দেওয়া থাকে, মানে ঠিক আছে, তিনটা দাগ যেটা সেটাকে বলা হয় অভেদ, আর দুইটা এটাকে দেয় সেটাকে বলা হয় সমীকরণ। এখন আমাদের এখানে অনেকে প্রশ্ন করছেন যে স্যার বইয়ে তো তিনটা চিহ্ন আছে, অ্যাপে তো হচ্ছে দুইটা চিহ্ন দিয়ে আমার সমান চিহ্ন দিয়ে আমাদের ম্যাথ করাইছে, তাহলে কোনটা সঠিক? এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে দুইটাই সঠিক। হ্যাঁ, আপনি দুইটা ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কনসেপ্টটা কি, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, কনসেপ্টটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটা কথা বলতেছি খেয়াল করেন, যে সকল সমীকরণ, কি বলতেছি, সকল সমীকরণই অভেদ। ঠিক আছে, সকল সমীকরণই অভেদ, একটা মাথায় রাখবেন, সকল সমীকরণই অভেদ। ঠিক আছে, কিন্তু সকল অভেদ কি না, সমীকরণ না। ঠিক আছে, মাথায় রাখবেন যে সকল সমীকরণই অভেদ, কিন্তু সকল অভেদ সমীকরণ না। এখন এগুলোর কিছু ব্যাপার স্যাপার আছে, আমি যাচ্ছি না যেটা আলোচনা করি, কারণ সময় পাবো না, এমনিতেই অনেক সময় লাগবে, তো ওটা বাদ দেন। তো আমি জাস্ট বলে রাখলাম কি, আপনি এখানে দুটা ফর্মেটে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এতটুকু ক্লিয়ার, যে তিনটা তিনটা দাগ দেওয়া, দুইটা দাগ দেওয়া, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে আপনি যে কোনো একটাই অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে সবচেয়ে ভালো আপনি যদি তিনটা চিহ্নতে করতে পারেন, এটাকে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল বলা হয়। আপনি দুইটা দিলেও কোনো মার্কস কাটবে না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে তো আরেকবার বলার কি আছে, এখানে জাস্ট কি বলছি দেখেন, যে এখানে আমাদের বইয়ে বইয়ে দেখবেন তিনটা দাগ দিয়েও ম্যাথ করানো আছে, দুইটা দাগ দিয়ে ম্যাথ করানো আছে, আবার স্যার আমাদের অ্যাপে যে ক্লাসটা দেওয়া আছে ওইখানে দুই দাগ দিয়ে বেশিরভাগ করা। তো আমি বললাম কি জাস্ট, যে এখানে কি বলছে, যে সকল সমীকরণই অভেদ, কিন্তু সকল অভেদ সমীকরণ না। এই যে দেখেন, আমি এখানে টিক ক্রস দিয়েছি, এখানে দেখেন কি টিক চিহ্ন দিয়েছি। ঠিক আছে, এখান থেকে কনসেপ্ট আপনি নিতে পারেন। তো এই হচ্ছে আর কি মোটামুটি এই ম্যাথের কিছু বেসিক বিষয়, এটা আমরা আলোচনা করছি। তো তাহলে কি, আমাদের প্রথমত সমীকরণ দেখব, সমীকরণ যদি সরাসরি এরকম টার্মে থাকে তাহলে আর কি করা দরকার নাই, তাহলে আর ভাঙার দরকার নাই। ক্লাস টিচার বলছে 3 দাগ না দিলে মার্ক কাটবে, এটা ভুল কথা, এটা ভুল কথা। ঠিক আছে, আপনি 2 দাগ দিয়েও ম্যাথ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি তো তারপরে তো বললাম, আপনাকে তো বললাম মার্ক কাটার কোনো নাই, আপনি 3টা দাগ দিয়েও ম্যাথ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তো বললামই 3টা দাগ দিয়ে ম্যাথ করাটাই আমি তো প্রেফার করছি, তাই না? আমি তো দুইটাকে বললাম যে ওটার থেকে 3টা দাগ দিয়ে করাটাই ভালো, কিন্তু মার্কস কাটবে না। ঠিক আছে, আমি এটা বললামই তো। আচ্ছা, তাহলে এতটুকু আমরা আশা করি ক্লিয়ার। এখন তাহলে আমাদের ফরম্যাট কি বললাম, যদি আমাদের সমীকরণ মিডল টার্মে কিছু ব্যাপার স্যাপার থাকে তাহলে আমরা মিডল টার্ম করে দেন হচ্ছে কি আমরা একটা এই ধাপে চলে আসবো, আর এরকম যদি থাকে তাহলে আর কিছু করার দরকার নাই। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের পরবর্তী স্টেপে আসি। হ্যাঁ, এটা তো আমরা ভাঙলাম, ভাঙার পরে
এখন কি করতে হবে, এখন আমাদের এই ফরম্যাটে সাজাতে হবে। কি করতে হবে, ফরম্যাটটাকে আমাকে কি করতে হবে, সাজাইতে হবে, ঠিক আছে। তো এখানে মনে করি লেট বা ধরি, হ্যাঁ, কি ধরি, যে আপনার 5x মাইনাস 12 ভাগ কত, ভাগ হচ্ছে x মাইনাস 3 ইন্টু x-2, হ্যাঁ। এটা সমান কি লিখতে পারি, এটা সমান, আপনি প্রথমত কি করবেন, এই যে মানগুলো, এই যে আপনার এখানে মানগুলো আছে, ঠিক আছে, একটু খেয়াল করেন, এই মানটাকে দুইটা ভাগে লিখবেন, যে x-2 লিখতে পারেন, x-3 লিখতে পারেন, হ্যাঁ, আমি x-3 লিখলাম, যেহেতু এখানে x-3 লিখছি, প্লাস আবার কত, x-2, হ্যাঁ, x-2। তো এখন পরের কাজটা কি হবে, পরের কাজটা জাস্ট কি করবেন, যে এখানে a দিবেন, এখানে b দিবেন, আরো কিছু বিষয় আসবে সেটা আমরা পরে আসবো, হ্যাঁ। এখানে cx প্লাস d কখন আছে এটাও আমরা আলোচনাতে নিয়ে আসবো, একটু ওয়েট করেন, আমরা এটাও আলোচনাতে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম। এরপর কি করতে হবে, এরপরে জাস্ট এই যে হরের যে মানটা আছে, এই মানটা দিয়ে আমার যে এখানে আমি যদি বলি এটাকে আমি ধরলাম 1 নম্বর সমীকরণ, হ্যাঁ, এটাকে 1 নম্বর সমীকরণ। তো এই 1 নম্বর সমীকরণকে কি করতেছে, আমি 1 নম্বর সমীকরণকে x-3 x-2 এটা দ্বারা কি করলাম, গুণ করে দিলাম, ঠিক আছে, এটা দ্বারা গুণ করলাম। তো গুণ করার পরে কি ঘটনা ঘটে, গুণ করার পরে দেখেন প্রথমটাতে আপনার পুরো মানটা কাটাকাটি হয়ে যাবে, তাই না, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি 5x-12 ভাগ হচ্ছে, এটা ভাগ হবে না তখন কি, কারণ এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে। এরপর ইকুয়াল টু a ইন্টু x-2 প্লাস b ইন্টু x-3। একটু সবাই লিখিত, যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। যদি ক্লাস দেখে না আসেন তাহলে তো আফসোস লাগবে, হ্যাঁ, এটা যদি না বুঝে থাকেন খুবই খুবই হতাশার, কারণ আপনি ভাববো যে আপনি ক্লাসের কিছুই করেন নাই, যে বলে নাই বোঝে নাই, সে ক্লাসের কিছুই দেখেন নাই, ঠিক আছে। ক্লাস না দেখে আসে ক্লাস করার দরকার নাই, আমি সরাসরি বলতেছি, যদি ক্লাস দেখে না আসেন আপনার ক্লাস করার কোনো দরকার নাই, ঠিক আছে। কারণ এগুলো কনসেপ্ট যদি আমি এখন ভুললি ভেঙে ভেঙে করাইতে যাই, আসলে এগুলো তখন অন্যায় হবে আমার, তাহলে আমাদের অ্যাপে ক্লাস দেওয়ার কোনো বিষয়ই থাকে না। আচ্ছা, তাহলে এরপরের কাজটা কি হবে, এটা তো লিখলাম, হ্যাঁ। এখন আমার পরবর্তী কাজগুলো কি হবে, পরবর্তী কাজগুলো আমাদের একটা চ্যালেঞ্জ থাকে, এটা মনে করে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিলাম, হ্যাঁ, আমরা এখানে লিখলাম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি, এই চ্যালেঞ্জটা আমি লিখতেছি, এটা কিন্তু আপনার পরীক্ষাতে লেখার দরকার নাই, হ্যাঁ। চ্যালেঞ্জটা হচ্ছে এক্স এর মান বসানো, কি বলতেছি, এক্স এর মান বসানো। তো এখন এক্স এর মানগুলো আমি কিভাবে বসাবো, কিভাবে আমরা সলিউশন করব, জাস্ট এটা একটু আমরা দেখবো, হ্যাঁ, জাস্ট এটা একটু আমরা একটু শেখার চেষ্টা করব। দেখেন কি বলছে এখানে একটা ছেলে, যে স্যার কাটাকাটি বুঝলাম না। কাটাকাটি না বুঝলে ভাইয়া তাহলে তো আপনি আমাকে এই যে নাম্বার দেওয়া আছে দেখবেন, হ্যাঁ, এখানে আমি নাম্বার দিয়ে নাম্বারে নক দিন, এখন কাটাকাটি শেখানোর সময় এখানে না, 01901386116 এই নাম্বারে, যে যেখানে বুঝবেন না সে আমাকে নক দিয়ে বুঝবেন, ঠিক বলবেন, হ্যাঁ, কাটাকাটি আমি আপনাকে শিখাই দেবো, সমস্যা নাই। তাহলে চ্যালেঞ্জটা কি করে খেয়াল করবো, দেখেন এখানে আমার কি আছে, এখানে আমার কি আছে, x-3 আছে, তাই না। তাহলে আমি খেয়াল করবো x-3 ইকুয়াল টু আমি শূন্য ধরবো প্রথমত, হ্যাঁ। লাইভে থাকলে তো ক্ষতি নাই, আপনি ক্লাস দেখলে অনেক কিছু এখান থেকে কনসেপ্ট পাবেন, সেটা আপনার অ্যাপ থেকে আপনি পরে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আমরা একটু ওদিকে মনোযোগ কম দেই। খেয়াল করেন, তাহলে আমি কি লিখলাম এখানে, x-3, x-3 সবই তো লিখছি, এখানে তো কিছু বাদ দেই নাই, সবই তো লেখা হয়েছে। যাই হোক, আমি আগে ম্যাথটা করি আগে, ঠিক আছে, ম্যাথটা আগে করি। এরপরে দেখেন তাহলে x-3 ইকুয়াল টু 0, এরপর কি লিখবেন, যে বা x ইকুয়াল টু 3, হ্যাঁ। তো x ইকুয়াল টু 3 যদি হয়, x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমার কনসেপ্টটা খেয়াল করেন, এই যে এখানে x-3 বললাম না, এই x-3 এটা ইকুয়াল টু যখন 0 ধরবেন তাহলে কিন্তু আপনি x এর একটা মান পেয়ে গেলেন, হ্যাঁ, এখানে x এর মান একটা পেয়ে গেলেন। এরপর আবার একটু খেয়াল করেন, আমি যদি এই x-2 ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে কিন্তু x এর মানে কিন্তু আরেকটা পেয়ে গেলাম। তাহলে দেখেন আমার কিন্তু x এর মান দুইটা পাওয়া মানে কি, আমার a আর b এর মান মনে করেন যে আমার বের করার একটা রাস্তা তৈরি হয়ে গেল। এই ম্যাথের ক্ষেত্রে অনেক সহজ। এরপরে আমরা আরো আসবে, হ্যাঁ, এরপর আমাদের আরো কিছু কনসেপ্ট দেবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ম্যাথগুলো কিভাবে করতে হয়। তাহলে আমি যদি x এর এই মানটা
এক্স এর মান, বা এরকম করে লিখি যে এক্স ইকুয়াল টু থ্রি, এক্স ইকুয়াল টু থ্রি 1 নং-এ বসিয়ে, হ্যাঁ 1 নং-এ বসিয়ে। 1 নং-এ যদি বসিয়ে তাহলে কি করতে পারি দেখেন তো, এখানে একটু খেয়াল করে। এক্স এর মান কত, থ্রি ধরছি না, তাহলে আমি বলতে পারি যে 5 ইন্টু, এই যে দেখেন এখানে এক্স এর মান কত হবে, তাহলে থ্রি, তাই না, থ্রি মাইনাস কত 12 ইকুয়াল টু এ, এই যে দেখেন এক্স এর মান কত, থ্রি মাইনাস টু, হ্যাঁ প্লাস, এবার কত বি ইন্টু, এই পয়েন্টটা একটু খেয়াল করবেন ভালো করে, হ্যাঁ এই পয়েন্টটা ভালো করে, এক্স এর মান এখানে কত, এক্স এর মান এখানে থ্রি না, এই যে দেখেন থ্রি মাইনাস থ্রি, দেখেন এখানে বিষয়টা কি হয়েছে আসলে, এই যে আপনি যখন এক্স এর মান থ্রি দিলেন, এখান থেকে থ্রি ইকুয়াল টু এটাকে ক্যালকুলেশন করবেন তখন কত হবে, এই মানটা ক্যালকুলেশন তখন জিরো হওয়া যাবে, এটা কি হবে জিরো। তো জিরোর সাথে যখন বি কে আপনি গুণ করবেন, জিরোর সাথে বি কে যখন গুণ করবেন তখন কি হয়ে যাবে, পুরোটাই জিরো হয়ে যাবে, অর্থাৎ এই পুরো মানটা আপনার কি হয়ে যাচ্ছে, এই পুরো মানটা আপনার জিরো হয়ে যাচ্ছে। আরে বাবার, আমি তো বললামই সোহানুর ইসলাম সিয়াম, আমি কয়বার বলবো ভাইয়া, আমি তো বললাম এখানে তিনটা সমান দিয়ে করলে ম্যাথ হবে, দুইটা সমান দিয়ে করলেও হবে, এই জিনিসটা আমি কয়েকবার রিপিট করছি। এখন আপনি তিনটা সমান দিয়ে করতে চাইলে আপনি করতে পারেন, আমি তো বললামই, আমি তো এটাকেই প্রেফার করছি, আমি তো ভুল কখন বলতেছি রে ভাই ভাই, এটা তো সহজভাবে চিন্তা করেন, আপনি এখানে দেন তিনটা দেন, আপনারা এইভাবে করলাম তিনটা দেন, কোনো সমস্যা তো নাই, আপনি তিনটা দিয়ে করেন। আচ্ছা এরপর দেখেন, তাহলে কি বলতেছে এখানে, এই মানটা জিরো হয়ে গেল, তাহলে আমি এখানে এই যে যখন এক্স ইকুয়াল টু থ্রি নিলাম, এতে আমার লাভটা কি হলো, যে আমার কি জানি একটা সমীকরণ কিন্তু, যদি মনে করেন যে আপনার দুইটা মান দরকার, দুইটা মানের মধ্যে যদি দুইটাই আপনার যদি আননোন থাকে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, মান বের করতে পারবেন না, হয় একটা জানতে হবে, না ছাড়া কিন্তু আপনি মান বের করতে পারবেন না। তো এখন দেখেন আমার যেহেতু এই মানটা, মানে এই পুরো মানটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার এখান থেকে বি এর মান দরকার পড়তেছে না, বি এর মান দরকার তখন আমি সরাসরি কার মান পাবো, সরাসরি এ এর মানটা পাবো, এটাই হচ্ছে গিয়ে এই মেথড হচ্ছে গিয়ে, মানে বলতে পারেন যে একটু ঝামেলা হয়, যে এইভাবে কোনটা কখন এক্স ধরলে কোনটা মান হবে, এই যে আমি যে প্রসেসটা বললাম না। আর একজন বলতেছে বি এর মান থ্রি মাইনাস টু হবে কিনা, বি এর মান থ্রি মাইনাস টু হবে কেন, এখানে তো একটু সহজ করে চিন্তা করেন, আমি তো এই সমীকরণে বসাইছি না, এই সমীকরণে বসে আপনারা কেন যে এত মনোযোগ কম দেন বুঝি না। এখানে খেয়াল করুন, এখানে কি হয়েছে, এক্স মাইনাস থ্রি না, তাহলে এক্স মাইনাস থ্রি, এখানে থ্রি দিলাম, আমার বিয়োগ কত টু আছে না, থ্রি আছে, থ্রি আছে, তাহলে তো অবশ্যই এখানে থ্রি হবে, তাহলে থ্রি মাইনাস থ্রি, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে খেয়াল করুন, এর পরের কাজটা কি হবে, তিন পাঁচা পনেরো, তিন পাঁচা পনেরো মাইনাস বারো ইকুয়াল টু কত, ইকুয়াল টু দেখেন থ্রি মাইনাস টু, থ্রি মাইনাস টু, তাহলে মাইনাস, মাইনাস ওয়ানের সাথে এ গুণ করলে কি হয়, মাইনাস এ, হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো, এ ইকুয়াল টু কি দাঁড়ালো দেখেন তো, এ ইকুয়াল টু পনেরো থেকে মাইনাস বারো বিয়োগ করলে কত হয়, পনেরো থেকে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, তিন হচ্ছে, তাই না, কত হচ্ছে। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে কিন্তু একটু ভুল হয়েছে, এখানে শুধু এ হবে, তাহলে কত হচ্ছে, এ ইকুয়াল টু থ্রি, বলেন তো। হ্যাঁ হ্যাঁ খেয়াল করছি, আমি লিখে দিয়েছি অলরেডি, মাইনাসটা হবে না, হ্যাঁ। এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু থ্রি, হ্যাঁ, এ ইকুয়াল টু কত হবে, থ্রি। স্যার যদি এক্স এর মান থ্রি আবার এক্স এর মান টু বসাই, এখনই বসাবো, আগেই ধৈর্য হারায় একদম মানে মাথাটা তাওলায় ফেলতেছে পাগলারা, আমি তো আগাবো রে বাবা। তাহলে এ ইকুয়াল টু থ্রি, হ্যাঁ, এর মান কিন্তু আমরা একটা পেয়ে গেছি, এর মান কত বলে, এ ইকুয়াল টু থ্রি পেয়ে গেছি। আচ্ছা এরপরে দেখেন কি বলতেছি, একটা গেল, এরপরে এক্স ইকুয়াল টু আমি তো টু পাইছিলাম তাই না, তাহলে এক্স ইকুয়াল টু টু 1 নং সমীকরণে বসিয়ে, হ্যাঁ 1 নং না কয়টা দিয়েছিলাম, 2 নম্বর দিয়েছিলাম, এটা 2 নম্বর সমীকরণ, হ্যাঁ। তাহলে এগুলো এখানে 2 নম্বর সমীকরণ, এগুলো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, এগুলো 2 নম্বর সমীকরণ, তাহলে এটা 2 নম্বর সমীকরণ, 2 নং-এ বসিয়ে। তো 2 নম্বর বসালে কি হয়, আমার সমীকরণটা কি ছিল দেখেন, ফাইভ এক্স মাইনাস টু, আমি এটা লিখে এখানে তাহলে সুবিধা হবে, ফাইভ এক্স মাইনাস টুয়েলভ, তারপর কত, এ ইন্টু এক্স মাইনাস টু, তাই না, এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস থ্রি, হ্যাঁ। অবশ্যই এটা পারা উচিত, যে ফাইভ ইন্টু টু মাইনাস টুয়েলভ ইকুয়াল টু, দেখেন এই যে এ, যখন আপনি টু বসালেন দেখেন কিভাবে ম্যাজিকের মতো এখানে শূন্য হওয়া যায় দেখছেন,
শূন্য হওয়া যা মানে কি এটাকে শূন্য করে ফেলতেছে, মানে এর মানটা আমার তখন লাগতেছে না, তাহলে সরাসরি আমরা এটাকে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে প্লাস বি ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে কত 2 মাইনাস থ্রি, তাহলে কত হচ্ছে 5 দুগুণা 10, 10 থেকে তাহলে কত হচ্ছে -2 হচ্ছে, তাই না? আর এখানে কত বি 2 মাইনাস থ্রি, তাহলে মাইনাস বি, তাহলে সুতরাং বি ইকুয়াল টু কত, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে কি হয় যে বি ইকুয়াল টু 2। এরপর সূচক দ্বারা ম্যাথ করব আমরা, এরপর আমরা কি করব, সূচক দ্বারা ম্যাথ করব। তাহলে সুতরাং কি বলতে পারি, সুতরাং নির্ণয় রাজন করতে হবে, অনেকে বোঝে না আবার। ঠিক আছে, নির্ণয় আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, কি হবে, আমরা কি লিখছিলাম দেখেন, এই যেটা এটা লিখবো। হ্যাঁ, এই যেটা এ ভাগ এক্স মাইনাস, এটা এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি হচ্ছে কি 3, তাহলে 3 ভাগ এক্স মাইনাস কত 3, ঠিক আছে, প্লাস 2 ভাগ এক্স মাইনাস 2, এটাকে শেষ পর্যন্ত অ্যান্সার লিখে দেবেন। একটু সবাই লিখিত, যেটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তো আশা করতেছি এতটুকু আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে দেখছেন তো, মানে এখানে একজন কমেন্ট করতেছে, ওর কমেন্টটা আমরা কেউ না দেখি। হ্যাঁ, ও ওর পরিবারের শিক্ষাটা আপনারা দেখেন। হ্যাঁ, ওর পারিবারিক শিক্ষা বলতে কিচ্ছু নাই, মানে আমরা তো আর মনে করেন যে অনলাইনে ডিরেক্টলি কিছু বলতে পারি না। ঠিক আছে, তবে আমার মনে হয় ওর পারিবারিক শিক্ষার প্রচুর ঘাটতি আছে এক, দ্বিতীয়ত হচ্ছে যে ও আদৌ মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। আলটিমেটলি ও করুক, ওর মতো করতে দেন, ওর যদি ইয়ে থাকে করতে দেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা আসি, এরপরে আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে আমরা একটু দেখি। এরপরে এই একটা ম্যাথ দেখেন, এই ম্যাথটা আসলে এখানে কি বলছে, এই ম্যাথটা এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা কি পারবেন নাকি বলেন তো, এই ম্যাথটা একটু জাস্ট আমি এখানে জাস্ট প্রথমে যদি বলি, এটা কি ভগ্নাংশ একটু বলেন তো, এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত, গুড। এটা কি, এটা কিন্তু গতদিন আমি কিন্তু ক্লাসে করে দিয়েছিলাম। হ্যাঁ, গত ক্লাসে আমাদের লাইভ ক্লাসে এটা করানো ছিল, লাইভ ক্লাসে এটা কি ছিল, করানো ছিল। তো এইখানে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা তো প্রকৃত শিখলাম। হ্যাঁ, অপ্রকৃত থেকে কিভাবে আমরা কনভার্ট করবো, হ্যাঁ, অপ্রকৃত থেকে কিভাবে কনভার্ট করবো, এটা একটু আমাদের শেখার বিষয় আছে। এই জিনিসটা আপনাদের একটু জানতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আপনার কি করতে হবে, জানতে হবে। একটু দেখেন, এটার পার্টটা প্রথমত তো অপ্রকৃত আছে। ঠিক আছে, এখানে আপনাদের অ্যাপে দেখবেন একটা ফর্মুলা দিয়ে ম্যাথ করাই দিছে, আপনি চাইলে ও ম্যাথটা করতে ওভাবে করতে পারেন, আবার আমি যেভাবে শিখাবো আপনি এটাও অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখন এটা আপনার মানে ব্যক্তিগত চয়েস। তো এইখানে দেখেন প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হবে যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, এরপর কত এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 4। হ্যাঁ, এই মানটাকে কি করে প্রকৃতিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই মানটাকে কি করতে হবে, প্রকৃতিতে কনভার্ট করতে হবে। প্রকৃতিতে কনভার্ট করবে কিভাবে, এটা গত ক্লাসে একবার শেখানো হয়েছে, তারপর আমি আপনাদেরকে একটু আহ, চেষ্টা করতেছি শেখানোর, দেখি এখানে হয় কিনা। এই পাগলারা, এটা কি ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ, এটা এতক্ষণ এই 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 শিখাইলাম, এটা এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা তো প্রকৃত। মাথা কি গেছে, এটা এটা দেখেন, এই যে এক্স এর ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাত লবে দিচ্ছে 2, আর হরে কত আছে, আর এখানে কি এক্স কিউব না, এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স কিউব হওয়া যাবে না, তখন কি 3 হবে না? তাহলে তো এটা তো সমস্যা নেই, এই ম্যাথটা আপনারা পারবেন। হ্যাঁ, এই ম্যাথটা আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এখন
এই ম্যাথটা সমস্যা নাই। এখন আমি আপনাদেরকে কিছু একটা বিষয় দেখাই দিই, তাহলে আপনাদের এই ম্যাথটা আপনার বই আছে, এটা যদি আমরা লিখি নাই, একটু দেখেন। একটা ম্যাথ ছিল না আপনাদের বইয়ে, যে এরকম এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর, কি ছিল এখানে, -1, এরকম একটা ম্যাথ ছিল না? আপনারা বই দেখছেন কি, এরকম একটা ম্যাথ কি পেয়েছেন? একটু বলেন তো, এরকম ম্যাথ পেয়েছেন কিনা? আচ্ছা, সহগ সমীকরণ তো আমি বোঝাবো, সহগ সমীকরণ তো আমি বোঝাবো, হ্যাঁ, সহগ সমীকরণ বোঝাবো। এই আমি এই পুরো ম্যাথটাই মানে কমপ্লিট করে ফেলবো, একটু দেখেন, আপনারা শেষ পর্যন্ত থাকেন জাস্ট, ঠিক আছে? সহগ সমীকরণ তো আমি দেখাই দিব। আচ্ছা দেখেন, এখানে এই পার্টটা তো আছে, তাই না? যেহেতু এই পার্টটা আছে, এখন আপনার কাজ কি হবে, এখানে আপনার এটা অপ্রকৃত যেহেতু, তো অপ্রকৃত হলে পরে আমাদের ম্যাথ করার ফরম্যাটটা হচ্ছে কি, হ্যাঁ, ক্লাস রেকর্ড আকারে থাকবে। যে প্রথমত আপনার হরে যেটা থাকবে, হ্যাঁ, আপনাকে হরে কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আছে না, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, আপনি কি করবেন, লবেও ওটা লিখবেন। এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান হরে যেটা থাকবে, লবে আপনি কি করবেন, ওটাই লিখবেন। ইশাক রহমান ইমন, আমি তো বললাম তো রেকর্ড থাকবে, যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তাহলে এটাকে কি করতে হবে, প্লাস ওয়ান। কারণ কি, আমার তো এখানে আসলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ছিল না, আমার ছিল কি শুধু এক্স টু দি পাওয়ার ফোর। যখন আমি কাটাকাটি করবো তখন কিন্তু আমার কি, এটা কাটাকাটি হওয়া যাওয়ার পরে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমার কোনো সমীকরণের সমস্যা হলো না, ঠিক আছে? এরপরে দেখেন, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ভাগ কত, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এই লাইনটিকে বুঝছি, মানে এই লাইনটা থেকে এই লাইন যে লেখা যায়, এটাকে বুঝতে পারছি। আপনি বইয়ে কত পেজ খুঁজতে হবে না, আপনি কনসেপ্ট বুঝেন, আপনি বইয়ের থেকে কনসেপ্ট বুঝেন এখানে, যে কিভাবে করতেছি, যে অপ্রকৃত থাকলে এখান থেকে আমি এই লাইনটা লিখতে পারি, হ্যাঁ, এই লাইনটা লিখতে পারি। এরপরে কি, এটা কাটাকাটি হয় না, তাহলে ওয়ান প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন, যে ওয়ান প্লাস, এখানে কি লেখা আছে, ওয়ান প্লাস ওয়ান ভাগ, এখানে এক্স টু দি পাওয়ার ফোর কি লেখা যায়, এক্স স্কোয়ার, এটা লেখা যায় তাই না, এরকম কিন্তু লেখা যায়। তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, যে কত, এটাকে কি লিখতে পারে দেখেন তো, আমরা সবাই একটু খেয়াল করেন তো, এটা এটা লিখতে পারি কিনা। এখানে দেখেন, যে ওয়ান প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার কি কি লেখা যায়, এক্স স্কোয়ারকে লেখা যায়, আমরা সূত্র জানি কি, আপনার এখানে সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি আমরা, তাই না, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মাইনাস, তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখেন ওয়ান প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যে বলতেছেন অ্যাপের রুলস, অ্যাপের রুলস তো এখানে দরকার নাই, আমি যেটা বলতেছি সেটা খেয়াল করুন, আপনি অ্যাপে তো একটা রুলস শিখছেনই, ওটা তো আছে, এটা থেকে এটা সহজ। তাহলে এটাকে আবার কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফালানো, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এখন জাস্ট আপনার কাজ কি হবে, আপনার কাজ কি হবে, জাস্ট দেখেন ভালো করে, যে এইটুকু কি, একটু সবাই বলেন তো, এটা কি ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ, এইটুকু কি ভগ্নাংশ, এইটুকু কি ভগ্নাংশ, একটু বলেন তো, এইটুকু কি ভগ্নাংশ, প্রকৃত, গুড, এইগুলো হচ্ছে প্রকৃত। তো এটা যদি প্রকৃত হয়, তাহলে আমার তো ওয়ান প্লাস তো আমি এখানে তো প্রথমে বের করে নিয়েছি, হ্যাঁ, এটার আর কোনো কাজ নাই। এখন কাজ কি করতে হবে, যে আপনি শুধু কাজ করবেন, যে লেট একটু আগে শুরু করছিলাম, যে একটু আগে এই ম্যাথটা, যে এখানে দেখেন, এই যে সরাসরি লেট এরকম করে লিখছিলাম না, এই যে যেভাবে লিখছিলাম, আপনি কি করবেন, এই যে প্রকৃত পাঠটুকু, প্রকৃত পাঠটুকু শুধু এইভাবে লিখে দিবেন, প্রকৃত পাঠটুকু এই যে যেভাবে লিখছে এইভাবে লিখবেন, অর্থাৎ কি লিখবেন, যে লেট ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ। তো এটাকে একটু সাজায় লিখবেন, সাজা লেখানো বলতে কি, আপনারা সবসময় চেষ্টা করবেন এটাকে, দেখেন আমি কি বলছিলাম এখানে, একটু খেয়াল করেন, আমি কি বলছিলাম এখানে, হরে আমাদের ওই মানগুলো বসাবো, তাহলে প্রথমে কি বসাবো আমি,
আমি এক্স এর ঘাত যেটাতে কম সেটা থেকে শুরু করব। তাহলে এক্স প্লাস ওয়ান প্রথমে লিখলাম আমি, প্লাস ইশাক রহমান ইমন, এই ছেলেটা কি মানে আসলে সমস্যা নাকি? ও বারবার একই প্রশ্ন করতেছে কেন? ওকে বারবার বলতেছে ক্লাস রেকর্ড থাকবে, তারপরে একই প্রশ্ন বারবার রিপিট করতেছে। তাহলে এক্স প্লাস ওয়ান এখানে কি হবে, এক্স মাইনাস ওয়ান, তাই না? এরপর একটা জিনিস খেয়াল করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এখানে তাহলে কি লিখবো, এখানে আমি এ লিখলাম, এখানে আমি বি লিখলাম। এখন কথা হচ্ছে যে এইখানে কি লিখবো, এইখানে এই জায়গাতে অনেকেই বুঝতে পারে না যে স্যার আমি এক্স প্লাস ওয়ান লিখলাম, ভালো কথা, এখানে এ লিখলেন, এক্স মাইনাস ওয়ানে বি লিখলেন, খুবই ভালো কথা, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন লিখবো তখন আমি কি লিখবো, এই জিনিসটা অনেকেই আমরা বুঝতে পারি না। তো এই জিনিসটা কিভাবে চিন্তা করে মাথায় রাখবেন, সবসময় সবসময় হরে হরে এক্স এর ঘাত যত থাকবে তার থেকে এক কম হবে কিসে, এক কম হবে, এক কম লিখতে হবে কি এর মানে। অর্থাৎ আমি যদি বলি, বলেন তো সবাই এক্স টু দি পাওয়ার জিরোর মান কত? একটু সবাই মেসেজ করি তো, এক্স টু দি পাওয়ার জিরোর মান কত? এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার জিরোর মান কত? হিউর বেটা, এই যে যারা জিরো বলতেছে তাদেরকে মাথা ঠিক আছে? এক্স টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান। তাহলে এখানে খেয়াল করেন, আমি যদি বলি যে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু এ, তাহলে আমার এখানে এক্স এর ঘাত কত আছে, এক্স এর ঘাত কিন্তু মনে মনে কত ওয়ান আছে, কিছু নাই মানে কত ওয়ান আছে। আর এখানে এক্স এর ঘাত কত আছে, শূন্য আছে, অর্থাৎ এক থেকে কম, এক থেকে কম কত, শূন্য, ঠিক আছে, এক থেকে কম কত, শূন্য। তাহলে কিন্তু আমি বলতে পারতেছি নিয়মটা হচ্ছে কি, হরে এক্স এর ঘাত যত থাকবে লবে তার থেকে এক কম হবে, লবে তার থেকে এক কম হবে। সিমিলার ভাবে এখানে এক্স ছিল, এখানে এক্স টু দি পাওয়ার মান যত ওয়ান, এই জন্য আমরা এক্স টু দি পাওয়ার জিরো লিখি না, সরাসরি আমি এ লিখতেছি, হ্যাঁ সরাসরি আমি কি লিখতেছি, এ লিখতেছি। সিমিলার ভাবে এখানে আমার কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো আছে মনে মনে, এটা কিন্তু আমরা লিখি নাই। এবার এখানে দেখেন এক্স স্কোয়ার ঘাত কত আছে, টু, এক্স স্কোয়ার ঘাত কত আছে, টু। যখনই টু থাকবে তখন আমার ফরম্যাটটা কি দাঁড়াবে, ফরম্যাটটা দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ারটাকে তখন আমার লিখতে হবে কি উপরে, উপরে ফরম্যাটটা তখন সি এক্স প্লাস ডি, অর্থাৎ এখানে আমার এ এর লিখছি, বি লিখছি, লেখার পরে আমার কি পরবর্তী স্টেপে কি আছে, সি আর ডি, তখন এই সি আর ডি কে আমি সি এক্স প্লাস ডি আকারে লিখবো। তাহলে এখানে কি লিখবো আমি, এখানে লিখবো হচ্ছে সি এক্স প্লাস ডি, সি এক্স প্লাস ডি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন মনে করেন যে আহ, মনে করেন না এতটুকু বুঝছেন কিনা, তাহলে আমরা অপ্রকৃত থেকে প্রকৃতিতে কনভার্ট করার পর কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করব, আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এটা আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন একজন বলছেন যে সহগ সমীকৃতটা একটু বুঝাইতে, হ্যাঁ, তো সহগ সমীকৃতটা একটু আমি যদি বুঝাই তাহলে আপনাকে একটু খেয়াল করেন, আমি একটা রাশি লিখতেছি, রাশিটা কত, আমি একটা রাশি লিখলাম, আমি একটা সহগ সমীকৃতটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, সহগ সমীকৃত, ঠিক আছে। তো সহগ সমীকৃতটা আসলে কি এটা একটু আমরা শেখার চেষ্টা করি, ঠিক আছে। দেখেন আমি একটা রাশি লিখলাম যে 7 - 2x, তারপর কত লিখতেছি আমি, অবের চিহ্ন দিলাম, তারপর কত, a ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার, হ্যাঁ, এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এতটুকু আমি লিখলাম। তো এতটুকু লেখার পরে আমি যদি বলি, কি বলি, যে আমি এখানে বের করব কি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, কি বলতেছি আমি এখানে, আমি এখানে এক্স স্কোয়ারের সমীকৃত আমি বের করব। তো এটা তুমি কিভাবে বের করবে এটা হচ্ছে দেখার বিষয়, হ্যাঁ। এখন দেখেন এই এক্স মাইনাস টু, এটাকে আমি কিন্তু লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা কিন্তু লিখতে পারি। এরপর আবার একটু খেয়াল করেন যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাই না, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এটাকে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু আমার ফর্মুলা কি আসবে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ, কারণ কি আমরা একটু জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে এটা কিন্তু লেখা যায়, অর্থাৎ এখানে আমার কি আছে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এই দুটো গুণ করে আমি কি পাচ্ছি, এই দুটো যখন গুণ করতেছি তখন আমাদের কি আসতেছে, এক্স স্কোয়ার আসতেছে। এরপরে কি আসতেছে, এটা যখন গুণ করল, এটা সূত্র অ্যাপ্লাই করলাম, তখন আমার কি এক্স স্কোয়ার আসতেছে, ঠিক আছে। তো এখন সহগ সমীকৃত বলতে কি বোঝায় সেটা আমরা বুঝবো। সহগ সমীকৃত দেখেন এখানে লেখা আছে সহগ সমীকৃত, সহগ সমীকৃত বলতে আমরা বুঝবো
যদি আমি এখানে 5x লিখি, যদি আমি এখানে 5x লিখি তাহলে আমি বলতে পারি x এর সহগ কত বলেন তো? একটু সবাই লিখি তো x এর সহগ কত? একজন বল cx প্লাস d কেমনে হলো? কেমনে হইলে ওটা বোঝার তো দরকার নাই, এটা তো লাগবে না। আপনি জাস্ট মাথায় রাখবেন ঘাত যখন এরকম হবে তখন, ঘাত যখন x স্কোয়ারে যাবে তখন ফর্মুলাটা এরকম লিখতে হয়, হ্যাঁ এটা নিয়ম আর কি। x এর সহগ, এরপর যদি বলি x স্কোয়ার 2, তাহলে x স্কোয়ারের সহগ কত? একটু বলি তো, একটু বলি তো x স্কোয়ার তাহলে সহগ কত হবে? আচ্ছা এখন জাস্ট কি করতে হবে, এখন জাস্ট কিছুই না, যে এই যে দেখেন এইখানে তো এই মানের সাথে, এই মানের সাথে আমাদের কি এই এটা গুণ আকারে আছে না, এটা কিন্তু গুণ আকারে আছে। আবার এই এক্স স্কোয়ারের সাথে এই বিটা কি আকারে আছে, এটা কিন্তু গুণ আকারে আছে। তাহলে অন্যগুলো বাদ দেন, আমি এখানে কি বলতেছি, আমি এক্স স্কোয়ারের সহগ সমীকরণ বলতেছি, এক্স স্কোয়ারেরটা, হ্যাঁ। তো এক্স স্কোয়ারটা যদি চিন্তা করি তাহলে আসলে কি ঘটনা ঘটে দেখেন, আমি বলুন তো আমার বাম পাশে কি কোনো এক্স স্কোয়ার আছে? একটু বলি তো, বাম পাশে কি আমার কোন এক্স স্কোয়ার আছে? বাম পাশে কি কোনো এক্স স্কোয়ার যেহেতু নাই, তো কিছু নাই মানে কি, কিছু নাই মানে কি গোল্লা, কিছু নাই মানে কি গোল্লা, ঠিক আছে, মানে শূন্য। আচ্ছা এরপরে দেখেন এই যে এইখানে যখন আপনি আসবেন, আমার কিন্তু এর সাথে এক্স স্কোয়ার কিন্তু গুণ হবে, এরপরে এর সাথে 2x বলেন, এর সাথে 1 গুণ বলেন, ওগুলো আমি বাদ, আমি কারণ কি এখানে আমি চিন্তা করতেছি এক্স স্কোয়ার দিয়ে, শুধু আমি এখানে শুধু চিন্তা করতেছি কি এক্স স্কোয়ার দিয়ে। তো এক্স স্কোয়ার দিয়ে চিন্তা করলে শুধু আমি এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করবো, তাহলে দেখেন এক্স স্কোয়ার যদি লিখি তাহলে বলেন তো এখানে এক্স স্কোয়ারের সাথে সহগ কত, একটু কমেন্ট করি তো, এখানে এক্স স্কোয়ারের সাথে সহগ সহগ কত? এ, গুড। তাহলে আমি সরাসরি লিখতে পারি কি যে এ, এখানে কি লিখতে পারি আমি, এখানে লিখতে পারি এ। তাহলে এখানে আমি কি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে এ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন আর তো অন্য কিছু নাই, আমার তো এক্স, আমি তো এক্স এর সহগ বের করতেছি না, আমি বের করতেছি এক্স স্কোয়ারের সহগ। যদি এক্স এর সহগ বলতাম তখন আমি এক্স এরটা চিন্তা করতাম। আর অবশ্যই চিন্তাটা কিন্তু এই যে 2 এর আগে যেমন মাইনাস আছে, প্লাস মাইনাস কিন্তু খেয়াল রেখে দেন আপনার চিন্তা ভাবনা করতে হবে, হ্যাঁ। গেল। এরপরে দেখেন কি এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস দেন। এবার বলুন তো এই যে bx স্কোয়ার, তাহলে bx স্কোয়ারের ক্ষেত্রে এক্স স্কোয়ার সহগ কত? একটু বলি তো এক্স স্কোয়ার সহগ কত? এক্স স্কোয়ার সহগ বি। তাহলে এই যে আমি এ প্লাস বি লিখলাম, এই যে এটা করলাম না, এটাই মূলত হচ্ছে কি সহগ সমীকৃত। এটাকে কি বলা হয়, সহগ সমীকৃত। যে বলতেছিলেন যে সহগ সমীকৃত একটু বোঝাই দিতে, উনি কি বুঝতে পারছেন বিষয়টা? একটু বলি তো উনি কি বুঝতে পারছে কিনা বিষয়টা, একটু বলেন। সহগ সমীকৃত নিয়ে একটা ছেলে প্রশ্ন করছিল যে সহগ সমীকৃত একটু দেখাইতে, উনি বুঝতে পারছেন কিনা বিষয়টা একটু বলেন। কৌশিক, কৌশিক না, নাম কি, চোখে পাচ্ছি না, হয়তো বা ও যদি দেখে থাকে। আর একবার বোঝানোর কিছু নাই রে বাবা, এটা তো রেকর্ড থাকবে। আমি তো জাস্ট কি বলছি এখানে আরেকবার বলে কি হবে, আমি তো দেখলাম এখানে আমার এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার নাই মানে কি, তাহলে কি এখানে এক্স স্কোয়ার নাই মানে কি সহগ শূন্য। এরপর কি বাকিগুলো এই পাশে ডান পাশে কি দেখলাম এ এক্স স্কোয়ারের সাথে যখন আপনি এটা গুণ করবেন তখন এক্স স্কোয়ারের সহগ কি হবে, এ হবে, এই জন্য আমি এখানে এ লিখলাম। এখানে বি আছে, এক্স স্কোয়ারের সাথে গুণ করলে আমি কি বি এক্স স্কোয়ার, তাহলে বি লিখলাম। কিন্তু এখানে কি আমি গুণ করলে সি এক্স পাবো, আমার তো এক্স এর সহগ দরকার না, দরকার কি আমার এক্স স্কোয়ারের সহগ। এজন্য সি আমি এখানে লিখি নাই, এখানে কি করে নাই সিটা আমি লিখি নাই এখানে। কথা বুঝতে পারছেন? জাস্ট এতটুকুই কনসেপ্ট, হ্যাঁ, জাস্ট এতটুকুই কনসেপ্ট। নেক্সটে কিভাবে করবেন, নেক্সটে জাস্ট আপনি এর মান তো পাবেন বা বি এর মান পাবেন, ওই এর মানটা জাস্ট এখানে বসায় দিবেন, এখান থেকে কি বি বের করতে পারবেন। এখন আপনি যদি অ্যাপ থেকে ক্লাস না দেখে সরাসরি বলেন যে স্যার এখানে সব বুঝাই দেন, তাহলে আই এম সরি, এটা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। কারণ এখানে যেখানে হচ্ছে আমাদের অ্যাপে অনেকগুলো ক্লাস দিয়ে আপনাকে শেখানো হয়, আর এখানে আমি একটা ক্লাস 2 অধ্যায় শেষ করবো, সো বুঝতে পারতেছেন এখানে আমার কতটা প্রেশার আছে এখানে, ঠিক আছে। তারপরেও আমি চেষ্টা করতেছি পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার যতটুকু করা সম্ভব। আচ্ছা এখন বলেন তো সূচক ধারা, হ্যাঁ, সূচক ধারা, এই ম্যাথটা কি আপনারা পারবেন একটু বলেন তো। এই ম্যাথটা কিন্তু পরীক্ষাতে আসছিল, ঠিক আছে, এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষাতে দেয়। ম্যাথ টুটা একটু তুলনামূলক কঠিন, যদি বোঝেন তো সহজ, না করতে বুঝতে পারলে কঠিন লাগবে, এটাই স্বাভাবিক।
আচ্ছা, এইগুলো দেখেন, এই যে এখন আমি যেটা শিখাবো, এখন কিছু সূত্র ব্যাপার আছে, এখন সূত্রগুলো যদি আপনারা না দেখে আসেন তাহলে তো আমার কিছু করার নাই। আচ্ছা, কেউ কি বলতে পারবেন জিরো ফ্যাক্টরিয়ালের মান কত? একটু বলেন তো, জিরো ফ্যাক্টরিয়ালের মান কত? ভেরি গুড, জিরো ফ্যাক্টরিয়ালের মান 1। এই তো সবাই তো পারেন, জিরো ফ্যাক্টরিয়ালের মান কত হচ্ছে 1। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে একটা নেগেটিভ ফ্যাক্টরিয়াল দিলাম, মনে করেন -1, এটার মান কত হবে বলতে পারবেন কেউ? যে নেগেটিভ মাইনাস, ভালো করে লিখে দিই, যে নেগেটিভ -1 ফ্যাক্টর, এটার মান কত? মিসবা, অসংজ্ঞায়িত। বাপরে, সবাই তো ভালো পারে দেখছি। হ্যাঁ, যারা ইনফিনিটি -1 যে বলছেন, -1 যারা বলতেছেন তারা ভুল। হ্যাঁ, -1 এটা মানে কি? ইনফিনিটি, অর্থাৎ যার কোনো কি নাই, কোনো মান, জানা না মান নাই, আমাদের কাছে কি জানা মান নাই। ঠিক আছে, যদি ফ্যাক্টরের মধ্যে, যেমন আমরা কি এর আগে শিখছিলাম না, রুটের উপরে কোনো নেগেটিভ মান যদি থাকে সেখান থেকে কিন্তু কোনো মান কিন্তু আসে না, ক্যালকুলেটর দেখবেন ইরর দেখাবে। এই দেখো ইরর দেখ, সিমিলারলি ফ্যাক্টরিয়ালের মধ্যে যখন আপনি মাইনাস কোনো মান ঢোকাবেন তখন ওটা কি হয়ে যাবে? ইনফিনিটি মান হয়ে যাবে। হ্যাঁ, ওটা কি হয়ে যাবে? ইনফিনিটি মান। তাহলে একটু বলেন তো দেখি, 1 ভাগ মাইনাস, এটা যে পারবে সে ভাববো যে সব পারবে, এটা সমান কত বলেন তো কেউ একজন? একটু বলি যে 1 ভাগ এটা মান তাহলে কত হবে? রুহুল আমিন হৃদয়, একটু বেসিকটা বুঝাই দেন স্যার। হ্যাঁ, বুঝাই তো দিচ্ছি, এগুলো আপনার জিরো ফ্যাক্টরিয়াল মানে 1, এগুলো আমরা শেখানো হয়েছে, ঠিক আছে। -1 এগুলো এক টাইপ মনে করেন যে একটু এই, আবার বলতেছি ইনফিনিটি, ইনফিনিটি কি করে হয়? এটা ইনফিনিটি হয় কোন একটা মানকে। হ্যাঁ, এই যে এবার, এইবার লাইনে আসছে, এইবার লাইনে, যারা জিরো বলতেছে তারা ঠিক আছে, যারা জিরো বলতেছে তারা ঠিক আছে। কিভাবে দেখেন, আমরা কি দেখলাম মাইনাস, এই এটার মান কত? এটার মান হচ্ছে ইনফিনিটি, তাই না? ইনফিনিটি। তো যে কোনো একটা সংখ্যাকে যখন আপনি ইনফিনিটি দ্বারা ভাগ করবেন, যে কোনো একটা সংখ্যাকে যখন ইনফিনিটি দ্বারা ভাগ করবেন, তখন এটা কি হবে? তখন এটা জিরো হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? জিরো। আর যদি 1/0 হয় তাহলে কি হবে? এটা কি হলো? ইনফিনিটি। মানে যে কোনো সংখ্যাকে যখন আপনি জিরো দ্বারা ভাগ করবেন সেটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত, সেটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। তাহলে এখান থেকে এই মানগুলো একটু মাথায় রাখবেন, যে জিরো ফ্যাক্টরিয়াল মানে 1, -1 ফ্যাক্টরিয়াল মানে কি? ইনফিনিটি মান। 1 কে যে কোনো ইনফিনিটি মান দ্বারা ভাগ করলে কি হবে? ওটা কি জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো অবশ্যই একটু আপনার জানা উচিত, এই কনসেপ্টগুলো অবশ্যই জানা উচিত, না ছাড়া কিন্তু আপনার জন্য ম্যাথ করাটা চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ, আপনার জন্য ম্যাথ করাটা চ্যালেঞ্জিং হবে। এখন আমরা এসএসসি তে কিছু ধারার ম্যাথ শিখে আসছিলাম। এসএসসি তে কি বলতেছি, এসএসসি তে কিছু ধারা শিখে আসছিলাম, ওটা আমরা একটু এখানে অ্যাপ্লাই করে ম্যাথ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে সালাম, কি এটা তুমি? আতিকুর রহমান না কি নাম? তাহলে আমরা এখন এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি, যে 2 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 12 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 20 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু 3 আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, 3 আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। একটু দেখেন এই ম্যাথটা কিভাবে করা যায়। প্রথমত আমরা ম্যাথটা আমরা লিখি একটু। হ্যাঁ, ম্যাথটা একটু লিখি, যে 2 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 12 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, অনেক সহজ ম্যাথ, এগুলো জাস্ট একটু বুঝতে পারলে হয়, ডট 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 ইনফিনিটি। হ্যাঁ, আচ্ছা, ও এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে এই মানটা লিখলাম। তো লেফট হ্যান্ড সাইড যদি এটা হয় তাহলে আমরা একটু আবার একটু লাইনে ওকে একটু সিস্টেম করি। হ্যাঁ, কিভাবে সিস্টেম করব দেখেন, এটাকে দেখেন তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, কিভাবে লিখতে পারি কিনা দেখেন তো, যে 2কে কিন্তু আমরা কি লিখতে পারি, ওই যে 1 ইন্টু 2, তাই না? 1 ইন্টু 2 ভাগ কত? 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এই 6কে কি লিখতে পারি? 6কে লিখতে পারি আমরা 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? 2 ইন্টু, সরি ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 3 লিখতে পারি, 2 ইন্টু 3 লিখতে পারি, কারণ 3 দুগুণ 6 হয়। এটা কেন লিখতেছি একটু পরে বলবো আমি। হ্যাঁ, এরপরে কি লিখতে পারি, যে 3 ইন্টু 4 ভাগ কত? 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি লিখতে পারি, যে 4 ইন্টু 5 ভাগ কত? না, তো এটা একটু ভাঙলাম,
কেন ভাঙলাম একটু পরে বুঝতে পারবেন, হ্যাঁ? কেন ভাঙলাম কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। আচ্ছা, এই ভাঙা পর্যন্ত সবাই বুঝছে কিনা একটু বলি তো, যে ভাঙা পর্যন্ত বুঝতে পারছে কিনা? ভাঙা পর্যন্ত বুঝতে পারছি কি না, বোঝা উচিত এতটুকু, হ্যাঁ? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা এসএসসি তে যখন আমরা মোটামুটি এইখান থেকে আমাদের একটা জিনিস বের করতে হবে, কি যে এন তম পদ, হ্যাঁ? কি বের করতে হবে? এন তম পদ। এন তম পদটাকে লিখি, এন তম পদ টিএন, হ্যাঁ? কি? টিএন। টি এন। এইখানে একটু লেখাটা একটু চ্যালেঞ্জ, হ্যাঁ? এইখানে একটু লেখাটা চ্যালেঞ্জ। এই জিনিসটা একটু আপনাদের কৌশিক অলরেডি বুঝতে পেরেছেন, হ্যাঁ হ্যাঁ, এনতম পদ নিয়ে আসার জন্য এই ফর্মুলা, গুড, অলরেডি বুঝতে পারছেন। এখন দেখেন এইখানে কি করলাম আমি, আমরা যখন ম্যাথ করি তখন কিছু বিষয় একটু আমাদের জানতে হয়, হ্যাঁ? কি জানতে হয় দেখেন, স্যার ক্লাসটা রেকর্ড করা থাকলে কই পাবো? এটা আমাদের অ্যাপেই পাবেন, এটা আমাদের অ্যাপেই পাবেন, কোনো সমস্যা নাই, অ্যাপ থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এটা সূত্র কি হবে তাহলে, এই যে যারা মোটামুটি জানেন বলেন তো এখানে। আচ্ছা, এটা হয়তোবা অনেকে জানেন, অনেকেই নাও জানতে পারেন, আমি সঠিক জানি না কতটুকু আপনাদের কি অবস্থা। না ছাড়া আমার এটা যদি আমি আবার আলোচনা করতে যাই, ওটার জন্য আমাকে আলাদাভাবে আরো সময় দিতে হবে, বুঝতে পারছেন? ওটার জন্য কি করতে হবে, আরো আলাদাভাবে সময় দিতে হবে। সো টু, আমরা কি জানি যে 2 4 6, কেউ কি বলতে পারবেন এখানে যে আমি এই যে n ইন্টু, যদি আমি n+1 লিখি, এই লাইনটাকে কি বুঝতে পারছেন? এই লাইনটাতে লিখলাম, এখানে কি আপনার বুঝতে পারছেন? এখন যদি বলেন যে এটা আমি বুঝতে পারি নাই, কেউ একজন লেখেন তো দেখি এটা কোন ধারা, মানে কি ধারা সমান এটা লিখছে বলেন তো দেখি। সেই ধারাটা কি, সেই ধারাটা কি, সেই ধারাটা কি, আমি বলছি সেই ধারাটা কি, কেউ একজন লেখেন তো দেখি। তাহলে আমি বুঝাবো, না ছাড়া আপনাদের এখানে আরেকটু আলোচনা করতে হবে। কেউ একজন লেখেন। আরে বাবারে, ই এরটা হবে কি এখানে, ই এরটা হবে কেন? এইখানে যদি এটা না জানেন তাহলে তো বিপদ। না না, এই হচ্ছে আপনাদের অবস্থা, একজন অসীম ধারা একজন সমান্তরাল ধারা লিখে একবারে সব বলে দিচ্ছে একবারে একসাথে। তাহলে এটা যদি এখন আমরা আলাদা করে আবার লিখতে হয় তাহলে তো আসলে কেমন হওয়া যায়? আপনাদের বেসিকের অবস্থা এত ডাউন। দাঁড়ান আমি একটু দেখি আপনাদেরকে সহজভাবে বুঝাতে পারি কিনা, হ্যাঁ, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন তো, আপনারা কি এই সূত্রটাকে কখনো দেখছেন নাকি দেখেন নাই? দেখেন তো, যে 2+4+6+7
ডট 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 প্লাস 2n, এই ধারা সমান একটা জিনিস লেখা আছে, সেটা কি n ইন্টু n প্লাস 1। এটা কি এখন দেখে আসছেন আপনারা? এটা কি এসএসসি তে পাইছিলেন আপনারা, একটু বলেন তো। এটা কি আপনারা পাইছিলেন কিনা? স্ক্রিন দেখা যাবে তো। তো এটা মানে আসলে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে যে আমার যে এখানে মানগুলো আছে, মানে এই মানগুলোর যোগফল, এই মানগুলোর কি যোগফল, কি বলতেছি আমি, এই মানগুলোর জাস্ট যোগফল। তো এই মানগুলোর যদি যোগফল আমি বের করতে চাই, তো সেই জায়গা থেকে দেখেন আমি মনে করেন যে ভাবলাম যে কত, যে মনে করেন যে 2 + 4 + 6 কত, একটু দেখেন, এটা না বুঝতে পারলে ম্যাথ করে লাভ নাই। 2 + 4, 2 + 4 + 6 + 8 লিখলাম, হ্যাঁ। এখন এটা মানে কি, এখানে আমি দেখতেছি কি যে পদ কয়টা, পদ হচ্ছে মোট আমাদের 4টা। তাহলে এখানে 4 ইন্টু 4 + 1, তাহলে কত হচ্ছে দেখেন তো, যে 4 একে 5, 5 4 20। তো এটা যদি 20 হয় তাহলে এখানে খেয়াল করেন তো, 2 + 4 কত হচ্ছে 6, 6 6 12, 12 আর 8 কত হচ্ছে 20 হচ্ছে না। অর্থাৎ কি, আপনি এই ধারার মাধ্যমে এটার যে আপনার সমষ্টি কত n তম পদে, মানে যতগুলো সংখ্যা হবে ততগুলোর সমষ্টি কত হবে সেটা বের করার ফর্মুলা কি আমাদের এটা না, n ইন্টু n প্লাস 1। এখন কি বুঝতে পারছি যে আমি n ইন্টু n প্লাস 1টা কিভাবে লিখতেছি এখানে? এবার একটু বলেন তো, এটা এখন কি বুঝতে পারছি? হ্যাঁ, ডিভাইডেড n ফ্যাক্টরিয়াল দিব তো আমি, ওটা তো আছে নিচেরটাতে। এখানে যে পার্টটা আছে না, এই যে এখানে 1 ফ্যাক্টর, এটা তো দিবই আমি, এই যেখানে তো এটা আসবেই। আগে আমি n ইন্টু এটা আমি বুঝাইলাম, এটাই মূলত আমি এখানে বুঝাইলাম। ঠিক আছে, ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন তাহলে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে যে একটু বিষয়াদি করতে হবে এখানে। কি করতে হবে? কোনো জিনিস না বুঝে আগানো যাবে না, হ্যাঁ। না বুঝে আগালে আপনাদের জন্যই ক্ষতি। তো সেটা করা যাবে না, ঠিক আছে, সেটা করা যাবে না। তাহলে n ইন্টু n প্লাস 1 তো আমি লিখলাম। এরপরে দেখেন এটাকে আমরা একটা কাজ করি, n ইন্টু, আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে শিখে আসছি যে n ফ্যাক্টোরিয়ালকে n ইন্টু n মাইনাস 1 লেখা যায়। লেখা যায় কেন একটু বলি তো, সাফরিন আমাকে নক দিয়েন। হ্যাঁ, tn, টির নিচে ছোট হাতের n, হ্যাঁ। n ইন্টু n মাইনাস 1 লেখা যায় কিনা, n ইন্টু n মাইনাস 1 কিন্তু লেখা যায়, এটা কিন্তু আমরা শিখে আসছি। আচ্ছা, এটা যদি লেখা যায় তাহলে আমি এখন কি করতে পারি? তাহলে আমি n n কাটাতে পারি, তাহলে আসলে কত থাকে, n প্লাস 1 n মাইনাস 1, তাই না, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। আচ্ছা, এরপর একটু আসি। এরপর আমি একটু কি কাজ করব, আমি কিছু মানে ফরম্যাটে ইনজামূলক রিফাত, এখানে কিছুই করি না ভাই, এত একটা একটা জিনিস এখানে কত, আমি জাস্ট একটা সূত্র দিয়েছি 2 + 4 + ওই ফর্মুলাতে দেওয়ার জন্য এটা নিয়ে আসছে আর কি, হ্যাঁ, যে n ইন্টু n প্লাস 1 কিভাবে, আর সেই সূত্র আমি দেখাই দিলাম, তো ওইভাবে আপনি জাস্ট নিয়ে আসছে, এতটুকুই, আর কিছু করি নাই। ঠিক আছে, আমি জাস্ট এতটুকুই কাজ করছি, আর কিছু করি নাই। তাহলে n প্লাস 1, এটা আমি লিখলাম, হ্যাঁ। এরপরে দেখেন আমি যদি লিখি আপনাদের যে n প্লাস, দেখেন তো এই লাইনটা লেখা যায় কিনা, না বুঝতে পারলে বলবেন যে বুঝি না, আমি বুঝাই দেবো, হ্যাঁ। n মাইনাস 1 প্লাস 2, n মাইনাস 1 প্লাস 2, তাহলে আর নিচে আমি কি লিখলাম, নিচে আমার মনে করেন যে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, হ্যাঁ। এগুলো আপনারা যখন ম্যাথ প্র্যাকটিস করবেন না তখনই বুঝতে পারবেন যে আসলে আমি কোন ম্যাথের জন্য কোন ফর্মেট আমার সাজাতে হবে, হ্যাঁ। কোন ম্যাথের জন্য কোন ফর্মেট সাজাতে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার এই ধাপ আগাইতে হবে। এটা করলে কি হয় দেখেন, -2 -1 + 2, এটা করলে আপনি কিন্তু কি পাচ্ছেন, +1ই পাবেন, আবার কিন্তু আগেরটাই ফিরে পাবেন, হ্যাঁ, আবার কিন্তু আগেরটাই ফিরে পাবেন। এরপরে দেখেন কি করা যায়, n-1 ভাগ কত, n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ভাগ n-1 ফ্যাক্টোরিয়াল। এতটুকু বুঝছি কিনা? আর একজন বলছে n-1 + 2 কেমনে, বাবা রে বাবা, এদের তো দেখতে সব যদি ভাঙে দেওয়া লাগে তাহলে কেমনে হয়। আচ্ছা, n+1,
এই লাইনটাকে কি আমি এটা লিখতে পারি না যে n মাইনাস ওয়ান প্লাস টু? এটা করলে কি হয় আসলে? বোকার মতো কথাবার্তা বললে তো হবে না রে বাবা। আমি এমনিতে চাচ্ছি যে শর্ট একটু তাড়াতাড়ি করি, কিন্তু আপনাদের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে সময় নিয়ে করতে গেলে আমি তো দেখেন অলরেডি কিন্তু 9:21 বাজে গেছে। তো এই মাইনাস টু প্লাস ওয়ান মানে কি? মাইনাস ওয়ান প্লাস টু মানে কি? মাইনাস ওয়ান প্লাস টু মানে হচ্ছে কত? প্লাস ওয়ান না? আর এখানে এটাই তো ছিল। আমার তো এটা থেকে আমি এটা লিখতে পারি না, এটা থেকে এটা লিখতে পারি, জাস্ট এতটুকুই। এই কাজটা এখানে করছে যে এখানে ছিল n প্লাস ওয়ান, এই মানটাকে জাস্ট শুধু এইভাবে লিখে রাখছি, এইভাবে লিখে দিছি। এবার কি বোঝা গেছে? এবার আশা করি বুঝতে পারছেন। তাহলে n মাইনাস ওয়ান এভাবে লিখলাম, হ্যাঁ, এতটুকু আমার লেখা শেষ। এখন যদি আমি বলি যে কত, আমি ওখানে কত পাইলাম n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান, তারপর কত পাইছি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? এত ফ্যাক্টোরিয়াল পাইছি, তারপর কত, তারপর কত পেলাম আমরা যে প্লাস টু ভাগ n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যে টু ভাগ n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, এটা আমরা পাইলাম। এবার একটু দেখি যে n মাইনাস ওয়ান, এই n মাইনাস ওয়ানকে আবার কি লেখা যায়? n মাইনাস ওয়ানকে লেখা যায় n মাইনাস টু, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারে হিউজ আলোচনা করে আসছি, এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা না। প্লাস n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, এতটুকু আশা করে বুঝতে পারছি। এরপরে কি এটা এটা কাটা যায়, দেখেন অনেক সহজ, ওয়ান ভাগ n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস, দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা একটু বলেন। এগুলো জাস্ট একটু ক্যালকুলেশন, এগুলো ক্যালকুলেশন করে নিলে আর কোনো ঝামেলা হয় না, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছেন। জাস্ট কি করছি, একটু ক্যালকুলেশন করছি। এখন এটা যদি না বুঝতে পারেন আমি আবারও বলতেছি, আপনারা যদি এগুলো বেসিক বিষয় না জানেন সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, 01901, এখান থেকে যোগাযোগ করে অবশ্যই সলিউশন নিয়ে নিবেন আমার কাছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে। তাহলে এই কাজটা এখন জাস্ট কি করতে হবে, এখন জাস্ট কিছুই না, যে n ইকুয়াল টু 1,2,3,4 ইত্যাদি ডট ডট বসা দিবেন, অঙ্ক মনে করেন যে ধাপ ধাপ মিলে যাবে, হ্যাঁ। কিরকম হবে দেখেন, যদি আমি টি এন এর মান যদি ওয়ান ধরি তাহলে কত হবে, এখানে যদি আমি লিখি যে টি ওয়ান, মানে এন এর মান যদি আমি ওয়ান ধরি তখন কি হবে, ওয়ান ভাগ ওয়ান মাইনাস টু, এগুলো তো সহজ জিনিস, দেখেন তাহলে বসাবো, আপনি দেখে দেখে বসাবেন মান, যে টু ভাগ ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, মানে এন এর মান শুধু ওয়ান বসাইছি। তাহলে এখানে কত চেন, মানে যে দেখেন চলে আসছে, কিন্তু আমি একটু আগে একটু যা শিখাইলাম, এই যে দেখেন ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিন্তু এভাবে দেওয়া যায়, এভাবে দেওয়া যায়, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিন্তু দুইভাবে দেওয়া যায়। আর একজন বলছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু কোত্থেকে পাচ্ছে, আবার এখানে আমি ধরলাম হচ্ছে ওয়ান, আগে ওয়ানটা ধরি তো আগে, এন এর মান ওয়ান ধরছি, তাহলে ওয়ান মাইনাস টু ফ্যাক্টোরিয়াল হচ্ছে না? তাহলে এখানে দেখেন কত হচ্ছে। এখন বলেন তো সবাই, একটু কিন্তু শিখাই আসছি, আপনি ফ্যাক্টোরিয়াল চিহ্ন যে কোনো ভাবে দিতে পারেন, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল চিহ্ন যে কোনো ভাবে দিতে পারেন, আমি দুইভাবে দিলাম। এখন বলেন তো এটার মান কত হবে, আমি যে একটু আগে দেখালাম, কেন দেখালাম বুঝছেন তো এবার, এটার মান কত হবে বলেন তো, এটার মান কত হবে, ওয়ান ভাগ, এই যে এখনো সে ইনফিনিটির মধ্যেই পড়ে আছে এই পাগলা। এই শুরুতে দেখাইছিলাম ওয়ান ভাগ যদি মাইনাস ওয়ান থাকে, এই যে ওয়ান ভাগ যদি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকে সেটাকে লেখা যায় জিরো, শুরুতেই বলে আসলাম, তারপরও এখনো সেই কনফিউশন। এভাবে এরকম ধরে ধরে শিখাবে কেউ, একটু চিন্তা করে দেখিয়েন, হ্যাঁ, আপনারা তো অফলাইনে পড়ছেন, এভাবে ধরে ধরে শিখায় না কিনা একটু দেখিয়েন একটু। তাহলে কি মানটা বসাইলাম কি, জাস্ট ওয়ান ওয়ান ভাগ এন এর মান যখন আমি ওয়ান বসাচ্ছি এই সমীকরণে, এটাতে, তখন ওয়ান মাইনাস কত হচ্ছে দেখেন, ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস টু করলে কত হয়, মাইনাস ওয়ান, সেই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কি করলে কি হয়, ইনফিনিটি, তো ওয়ান ভাগ ইনফিনিটি মানে কত, জিরো, প্লাস, এবার বলেন তো টু ভাগ এটা মানে কত হবে, বলেন তো টু ভাগ জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, গুড, টু ভাগ জিরো ফ্যাক্টোরিয়াল, কারণ কি জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত, ওয়ান, জিরো ফ্যাক্টোরিয়াল মান কত, ওয়ান, তো টু কে ওয়ান দ্বারা ভাগ করলে অবশ্যই কত হবে, টু, তাহলে আমি পেলাম কত এখানে, টু, এখানে কত পেলাম, টু, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আশা করি বোঝা শেষ। এরপর আসি সিমিলার ভাবে কত, একটু ছোট করে লিখবো আমরা একটু, হ্যাঁ, টি টু, টি টু যদি লিখি তাহলে কি হবে, ওয়ান ভাগ টু মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস, এবার কিন্তু আমি আর এত বিস্তারিত বলবো না, টু মাইনাস ওয়ান
এখানে একটা ফ্যাক্টরিয়াল হবে তো, না না এখানে একটা ফ্যাক্টরিয়াল হবে। আচ্ছা এইখানে যদি আমি লিখি দেখেন তো, যে 1/2 - 2 ফ্যাক্টরিয়াল, তাহলে কত হচ্ছে 2 - 2 কত 0, তো 0 ফ্যাক্টরিয়াল মানে কত 1, 1/1 মানে কত 1, প্লাস 2/2 - 1 ফ্যাক্টরিয়াল কত 2 - 1 ফ্যাক্টরিয়াল, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1। আমরা কিন্তু এতটুকু আসলে জানার কথা, যদি আমি বলি 5 ফ্যাক্টরিয়াল মানে কত, 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যদি বলি 2 ফ্যাক্টরিয়াল মানে কত, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1। সিমিলার বা 3 ফ্যাক্টরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ইন্টু, এগুলো কিন্তু আমরা শিখে আসছি, হ্যাঁ এগুলো কিন্তু আমরা শিখে আসছি। তো 2 - 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1, আর 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1, তো 2 কে 1 দ্বারা ভাগ করলে কত হয়, তাহলে এখানে লিখতে পারি কত 2, এখানে 1 প্লাস হলো, দেখেন তো লিখতে পারি কিনা, না লিখতে না বুঝতে পারলে বলবেন কিন্তু। দেখেন 2 × 1/1 ফ্যাক্টরিয়াল, এই মানটাকে লিখছি জাস্ট 2 × 1/1 ফ্যাক্টরিয়াল, যে 2/1 - 1 ফ্যাক্টরিয়াল এটা লেখা যায় কিনা একটু বলি তো, এটা লেখা যায় কিনা। কারণ কি 1/1 ফ্যাক্টরিয়াল মানে তো আসলে কি 1/1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত 1, তো 1 এর সাথে 2 কে গুণ করলে তো আমার 2 ই হয়, আর আমার এখানে তো আলটিমেটলি আমি 2 ই পাচ্ছিলাম, বুঝছো কিনা। আরে বাবু রে, একজন বলছে 2/1 ফ্যাক্টরিয়াল, 2/1 ফ্যাক্টরিয়াল যে কথা, ওই 2 × 1/1 ফ্যাক্টরিয়াল একই কথা, কিন্তু আমার তো সূত্র দরকার, আমার তো সূত্র অ্যাপ্লাই করাইতে হবে, হ্যাঁ আমার তো সূত্র অ্যাপ্লাই করাইতে হবে, একই জিনিস। আচ্ছা এরপরে কি T3 তাই না, T3 যদি ধরি তাহলে 1/3 - 2 ফ্যাক্টরিয়াল প্লাস 2/3 - 1 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কত লিখতে পারি, এটাকে লিখতে পারি কত দেখেন, যে 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 2/3 - 1 ফ্যাক্টরিয়াল তাই না, তার 2/2 ফ্যাক্টরিয়াল, 2 ভাগ কত 2 ফ্যাক্টরিয়াল, তাহলে আমি কি লিখতে পারি 2 ইন্টু 1/2 কত 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি কিনা বলেন তো। কোথায় 1/1, এ কানা মুস্তাকিম ইমন, এখানে কি লিখছি আমি, এখানে কি আমি কি মাইনাস, এখানে কি লিখছিলাম, এটা সমান দেওয়ার কারণে মুছে গেছে 1/-1 ফ্যাক্টরিয়াল, এখানে -1 ফ্যাক্টরিয়াল, ওইখানে 1/, শুধু -1 ছিল না তো, এই জন্য 1/∞ সমান কি। আচ্ছা কর্নারে লেখা বোঝা যাচ্ছে না, আমি কি তাহলে সাইড করে লিখবো একটু, বোঝা যায় না, এই দুটো মান বোঝা যাচ্ছে না, না হলে সাইড করে লিখি সমস্যা নাই, এই দুটো মান বোঝা যাচ্ছে না এটা। আচ্ছা যদি, আচ্ছা মোবাইলে বোঝা না গেলে আমি আবার লিখতেছি, হ্যাঁ একটু ওয়েট। তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে T2 এর ক্ষেত্রে, হ্যাঁ তাহলে আমার কত T1 সমান তো পাইলাম কত, আমি এখানে যদি আবার লিখি একটু, T1, T1 সমান পেলাম হচ্ছে 2, আর T2 সমান কত পাচ্ছিলাম, T2 সমান পাচ্ছিলাম হচ্ছে 1/2 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, তারপর কত 2/2 - 1 ফ্যাক্টোরিয়াল, 2/2 - 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এটা যখন লিখলাম কত 1/0 ফ্যাক্টোরিয়াল তাই না, তাহলে কত 1, আর এটাকে কি লিখবো 2 ইন্টু 1/1 ফ্যাক্টোরিয়াল লিখছিলাম আর কি, হ্যাঁ। এবার T3 যখন লিখবো আমি, তাহলে 1/3 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/3 - 1 ফ্যাক্টোরিয়াল, এটা সমান কি লিখছিলাম আমরা 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ভাগ কত 2 ফ্যাক্টোরিয়াল হয় না, এই 2/2 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, 2/2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 2 ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ তাহলে মাথায় রাখবেন যে 2/2 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, যে 2 ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এটা জাস্ট ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য, জাস্ট ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য। এরপরে যখন T4 যদি লিখি, তো 1/4 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/4 - 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এটা যদি লিখি তাহলে কত লেখা যায়, যে 1/2 ফ্যাক্টোরিয়াল
তারপর কত 2 ভাগ কি হয় 3 ফ্যাক্টোরিয়াল হয়, তাই না? এটাকে কি লিখতে পারি আমি? এটাকে লিখতে পারি যে 2 ইন্টু 1 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। দেখেন এত সহজ জিনিস, জাস্ট দেখে দেখে মান বসানো। এরকম 3-4টা দিলেই হবে। হ্যাঁ, আপনারা 4 পর্যন্ত আসবেন, 4 পর্যন্ত এসে এরকম করে ডট 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 দিবেন। হ্যাঁ, এরকম করে ডট 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 দিয়ে দিবেন, যে এরকম করে আমার চলতেছে, এরকম করে আমার কিভাবে চলতেছে। হ্যাঁ, এবার একটা সময় এরকম চিহ্ন দিবেন। লাস্টে কি লিখবেন? লাস্টে যে যোগফল এই এস এন, যেটা আমরা বের করতে চাচ্ছি। হ্যাঁ, এস এন। এস এন সমান কিভাবে লিখবেন এটা একটু লেখা একটু ব্যাপার আছে। হ্যাঁ, প্রথমে কি করবেন দেখেন, এখানে দেখেন প্রথমত ওয়ান এর যে সিরিয়ালটা, হ্যাঁ প্রথমে কি করবেন ওয়ান এর সিরিয়ালটা লিখবেন। তো আমার তো প্রথমে এটাতে কি ওয়ান আছে? এটাতে কিন্তু ওয়ান নাই। ওয়ান আমার শুরু করতে থেকে এখান থেকে এটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি যে ওয়ান প্লাস ওয়ান ভাগ ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ভাগ টু ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটা কিন্তু আমরা শিখে আছি, এরকম করে প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা আমরা লিখলাম। হ্যাঁ, এটা আমরা লিখলাম। এরপরে দেখেন এইখানেও টু আছে, এইখানেও টু আছে, এইখানেও টু আছে, এইখানেও টু আছে। হ্যাঁ, আর প্লাসটা কোত্থেকে আনলাম দেখেন, এইখানে প্লাস আছে, মানে এইখানে প্লাস, এইখানে প্লাস, এইখানে প্লাস, মানে আমি যদি যোগ করতেছি এই জন্য আমি এটা এইভাবে লিখলাম। হ্যাঁ, তারপর কথা প্রত্যেকটা টু আছে, তাহলে আমি এখানে টুটা আলাদাভাবে লিখলাম, টুটা আলাদাভাবে লিখলাম। এরপর কি লিখবো আমি? এরপরে দেখেন যেটা যেটা আছে সেটা লিখবো। তো কত আছে এখানে দেখেন, টু যদি কমন নেই তাহলে কিন্তু এখানে এখানে টু আছে, তাহলে এখানে শুধু থাকবে কি ওয়ান, কমন নিলে পারে। এইটুকুর মধ্যে টু কমন নিলে থাকবে কত ওয়ান ভাগ ওয়ান ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, প্লাস এইটুকুর মধ্যে কমন নিলে টু কমন নিলে ওয়ান ভাগ টু ফ্যাক্টোরিয়াল, এইটুকুর মধ্যে কমন নিলে ওয়ান ভাগ থ্রি ফ্যাক্টোরিয়াল। সব একটু বলি যে এতটুকু বুঝতে পারছে কিনা একটু বলি। অ্যাপসে মনে হয় অন্যভাবে করাইতে পারে, করতে পারে, কিন্তু ওরা কোনো বিষয় না, আপনি যেভাবে পারেন করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন লাস্ট আজকের টপিকের একটা বিষয় একটু আপনাদের শিখাই নাই আগে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর একটা সূত্র আছে, আমরা কিন্তু এটা সবাই জানি, বিস্তৃত একটা সূত্র আছে। কি আছে? তো ওয়ান প্লাস এক্স ভাগ ওয়ান ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব থ্রি ফ্যাক্টোরিয়াল। এরপর কত প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন ভাগ এন ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো এরকম করে প্লাস মনে করেন ডট ডট অসীম পর্যন্ত যাবে। কি অসীম পর্যন্ত গেল। এই সূত্রটাকে সবাই দেখছেন? একটু বলেন তো এটা কি দেখছেন কিনা, এই ফর্মুলাটা আপনারা দেখছেন কিনা এই পর্যন্ত? এটা যদি দেখে থাকেন তাহলে সূত্র লেখা দুধবাত হয়ে যাবে আপনার জন্য। হ্যাঁ, এখন দেখ এটা কিন্তু এক্সপোনেনশিয়ালের একটা ফর্মুলা। হ্যাঁ, এটা একদম চোখ কান বুঝে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, চোখ কান বুঝে মুখস্থ করে ফেলবেন, যাতে করে পরীক্ষা হলে হাত চলবে কিন্তু মুখ না চলে সমস্যা নাই, লেখা যেন হয়ে যায়। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স। এখন জাস্ট কি আপনি এক্স এর মান যেভাবে ধরবেন সেভাবে। হ্যাঁ, এক্স এর মান আপনি ওয়ান ধরতে পারেন, এক্স এর মান আপনি টু ধরতে পারেন, ইচ্ছা। আমি যদি এক্স এর মান ওয়ান ধরি, সাপোজ কি বলতেছি, আমি যদি এক্স এর মান ওয়ান ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মান ওয়ান মানে কত, আলটিমেট ই হচ্ছে, তাই না? এই জন্য আমি ই লিখলাম সরাসরি। ওয়ান প্লাস এক্স এর মান কত ওয়ান ভাগ ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান স্কোয়ার ভাগ টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান কিউব ভাগ থ্রি ফ্যাক্টোরিয়াল, তাই না? এখানে প্লাস ডট ডট যাবে। এবার ইকুয়াল টু এটা কি লেখা যায়, ওয়ান প্লাস ওয়ান ভাগ ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ভাগ টু ফ্যাক্টোরিয়াল ভাগ ওয়ান ভাগ থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে যাবে। এখন দেখেন তো এই জিনিসটা আমরা একটু আগে কোথাও দেখছি, দেখেন তো এই জিনিসটার মধ্যে পার্থক্য আছে? বলেন তো এই জিনিসটার মধ্যে যে পার্থক্য কোন আছে? এক্স এক্স আর ভাগ আর ফ্যাক্টোরিয়াল দিলে কি প্রবলেম? আমার কমেন্টটা দেখেন কি, এক্স আর নাকি সমস্যা নাই, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আপনি আর লিখতে পারেন। হ্যাঁ, লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন ওয়ান প্লাস ওয়ান ভাগ ওয়ান ফ্যাক্টর, ওয়ান ভাগ টু ফ্যাক্টর, ওয়ান ভাগ থ্রি ফ্যাক্টর, দেখেন এই জিনিসটা দেখেন তো একদম সেম না? এই জিনিসটা একদম সেম কিনা বলেন তো, একদম সেম কিনা? তাহলে এটার মানে আমি যদি ই লিখি, লিখতে পারি না? এটার মানে কিন্তু আমি ই লিখতে পারি, এটার মানে কিন্তু আমি কি লিখতে পারি, ই লিখতে পারি। আবার দেখেন এই জায়গায় এইটুকুর মানটা দেখেন একই জিনিস কিনা?
আপনারা কিন্তু এখানে লিখবেন প্লাস ডট 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 ইনফিনিট দেখাই দিবেন এটা, হ্যাঁ, এখানে প্লাস ডট ডট দিয়ে ইনফিনিটি দেখাই দিবেন। এটার মানে কিন্তু কি ই, তাহলে দেখেন এই ই আর এখানে প্লাস টু ই আলটিমেটলি কত হচ্ছে থ্রি ই না? খুব কঠিন জিনিস, এটা কিন্তু জিনিস অনেক সহজ। জাস্ট আমরা এই যে এইখানে মনে এইটুকু একটু ঝামেলা হয়, এই যে ভাঙা টাঙা একটু ঝামেলা করে, তাছাড়া বাদ বাকিগুলো একদম সহজ, বাদ বাকিটুকু একদম সহজ, ঠিক আছে, একদমই সহজ, এটা আপনারা আশা করি পারবেন। তো এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি শোড, হ্যাঁ, এটা কি শোড, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপরে দেখেন একটা ম্যাথ আমি নিয়েছিলাম, যদিও সময় হলো না, এই মানটা একই জিনিস দেখেন, জাস্ট এখানে যদি ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখানে যে ধারার যে ফরম্যাটটা আছে ওটা দিয়ে ওটা বাই করে নেবেন। একইভাবে থ্রি ভাগ টু ভাগ ই, এটা পারবেন না বলেন তো? এটা পারা, এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ, এটা আমাদের হোমওয়ার্ক, এটা পারা উচিত। একদম সেম জিনিস, জাস্ট শুধু ওই ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, একই জিনিস। এটা এটা হোমওয়ার্ক, আর একটা হচ্ছে কি এটা, এই তিনটাই কিন্তু আপনাদের পরীক্ষাতে কিন্তু এই যে এই প্রশ্নটা আপনারা এইবার যে পরীক্ষা দিল থার্ড সেমিস্টার আর কি, হ্যাঁ, এটাতে আসছিল, এই থ্রি ভাগ টু ভাগ ই এটা কিন্তু আসছিল, হ্যাঁ। সো এইগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই। তারপর কত, এই যে টু ভাগ ওয়ান ফ্যাক্টরিয়াল টু প্লাস ফোর একই জিনিসই, জাস্ট যোগফল, মানে প্রত্যেকটার এস এন বের করতে হবে। আমি মেইন ফরম্যাট শিখাই দিয়েছি, এখন শুধু আপনারা কি করবেন, যে কোনটার জন্য কোন ধারার কোন ফরম্যাট ফালাইতে হয় এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো প্রবলেম হচ্ছে না ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আজকে আর না আগাই। তো আপনারা অ্যাপ থেকে, আমি কিন্তু আবারও দেখেন, আপনি যদি অ্যাপ থেকে ক্লাস দেখে আসতেন আপনার কাছে এগুলো কোনো ফ্যাক্টরি মনে হতো না, হ্যাঁ, কিন্তু অ্যাপ থেকে ক্লাস না দেখে আসলে আপনার জন্য কঠিন হবে, এটাই স্বাভাবিক। আমি আবার প্রতিদিন আমি কথা বলে দিই, সেটা হচ্ছে কি, যে ভাই আপনি যদি রেকর্ডেড ক্লাসগুলো না দেখেন, প্রথমত রেকর্ডেড ক্লাসগুলো অ্যাপ থেকে যদি না দেখেন, আমাদের রেকর্ডেড ক্লাস অন্যদের মতো না, যে হয়তোবা মনে করেন যে আমরা দিয়ে দিলাম হয়ে গেল, এরকম না। আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো আমরা দিয়ে দিই, কারণ কি, ওই যে বললাম শুরুতেই, ওই ধান্দা করার জন্য আমরা আসলে এখানে কিছু করতেছি না। লাইভ ক্লাস দিয়ে অনেকেই অনেক রকম কোর্স সেল দিতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি কতটুকু পারবেন এটাই হচ্ছে গিয়ে বিষয়। পরে দেখবেন যে আপনাকে সাজেশন ধরাই দিবে যে বাবা নাও পড়ো এবার, ঠিক আছে, কিন্তু ওটাতে কিছু না। কিন্তু আমাদের এখানে পুরো সিলেবাসটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, পুরো সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। কেউ কি আমায় আজকের ম্যাথের পিকটা দিতে পারবেন? এটার পিডিএফ দিয়ে দেবো কিছুক্ষণ পরেই, ঠিক আছে। তো অ্যাপ থেকে রেকর্ডেড ক্লাস দেখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, দ্বিতীয় নম্বর হচ্ছে সাপোর্টটা নেবেন। এটা এই জিনিসটা আপনাদেরকে আমি পাই না, মানে সাপোর্টটা আপনারা নেনই না। কোর্সে ভর্তি হন তো সাপোর্ট নেন না ভাই। আপনি কোর্স নিয়েছেন, টাকা তো 2-1 টাকা দেন নাই, কেউ কেউ 3,000 টাকা দিয়েছেন, কেউ কেউ 1,650 টাকা দিয়েছেন, এগুলো কি টাকা না? এগুলো তো টাকা। তো টাকা দিয়ে কেন আপনি সার্ভিস নিচ্ছেন না? আপনি বলতে পারেন যে ভাই আমি সাপোর্টে নিছি কিন্তু আমাকে অ্যান্সার দেয় না, এটা বলতে পারবেন তখন যখন আপনি সাপোর্ট নিতে আসবেন। আপনি সাপোর্টই নেন না, তাহলে আপনাকে কি বলবো, তাহলে আপনাকে আর কি বলবো বলেন, ঠিক আছে। তো এটা নিবেন, এখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যে 9টা টু 9টা যে ব্যাপারটা আছে, এটা আপনি কেন কাজে লাগান না? এরপরে দেখেন আজকে যেরকম ক্লাসটা নিলাম, আপনি বলেন আজকে ক্লাসে কিন্তু অনেক কিছু আলোচনা করছি, যদিও এই ক্লাসগুলো তখনই আপনি যখন এই যে লাইভ প্র্যাকটিস ক্লাস মনে করেন, হ্যাঁ, এটা ভালো করে লিখি যেহেতু আপনাদের ভালো করে বোঝানো যায়, লাইভ প্র্যাকটিস ক্লাস দেখেন, এইগুলো যখন করবেন গ্রুপে পাবেন, গ্রুপে গ্রুপে পাবেন, হ্যাঁ। তো এই যে লাইভ প্র্যাকটিস ক্লাস না হলে, যে বললাম নাম্বার তো একটু আগে দিয়েছি, হ্যাঁ, ওই নাম্বারে আপনি নক দিবেন, হ্যাঁ, আমি আবারও এখানে নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারে নক দিন যদি আপনি পিডিএফ না পান, আর অ্যাপে তো দেওয়াই হবে, হ্যাঁ। তো লাইভ প্র্যাকটিস ক্লাস এখন দেখেন, আপনি যদি এখন এইগুলো যদি আপনি না করেন, দেখেন আমরা লাইভ প্র্যাকটিস ক্লাসকে একদম লাস্টে রাখতেছি আমরা, এর আগেও কিন্তু আমাদের দুইটা অপশন আছে। তো এই দুটো অপশনকে যদি আপনারা কাজে না লাগান, আপনারা যদি ঠিকঠাক মতো না করেন, তাহলে আর কি বলবো, আপনি আপনাদেরকে কিছু বোঝানোর নাই। আপনাদের যদি একবারে মানে চোখ থাকার পরে যদি অন্ধের মতো ব্যবহার করেন তাহলে তো হয় না, ঠিক আছে। তো এই জন্য আপনাদের প্রতি আমি আবারও রিকোয়েস্ট করতেছি ভাই, এরকম ধরে ধরে আমার মনে হয় না আপনাদেরকে বলবে যে ভাই আসো একটু বুঝাও বা একটু বুঝাই নেন, স্যার আমার একটা প্রবলেম হচ্ছে একটু বুঝাই দেন। হ্যাঁ, সর্বোচ্চ হয়তো বা আমাদের স্টুডেন্ট এখানে অনেক থাকে,
সবার সাপোর্ট দিতে গিয়ে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি প্রবলেমটা তো সলভ করতে পারতেছেন। আর আমরা যখন একটা ম্যাথ সলভ করি, শুধু ওই ম্যাথ রিলেটেড প্রশ্ন বলি না, আমরা মোটামুটি সব বলে দিই যে এই অধ্যায়ের কিন্তু এরকম থাকতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখে নিবেন, তখন এইভাবে সলিউশন করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামী দিন আবার অন্য কোনো টপিক নিয়ে ক্লাস হবে। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।